রাজধানীতে সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ, বিভিন্ন স্থানে আজও বিক্ষিপ্ত সংঘর্ষ। শিক্ষার্থীদের কর্মসূচি সহিংস করেছে জামায়াত শিবির চক্র, উস্কে দিচ্ছে সুযোগ সন্ধানীরা। এবং শালীনতার অভাবে প্রতিবাদের ভাষা ও ধরন হারিয়েছে নিজস্বতা, ভুক্তভোগী আমজনতা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 সংবাদে আরও থাকছে। চিরকালীন প্রাসঙ্গিক হয়ে থাকবেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন, প্রয়াণ দিনে শ্রদ্ধা ভালোবাসা। কোটা আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানী জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে সতর্ক প্রহরায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে আজও রামপুরা, বাড্ডা, গুলশান, উত্তরা, মোহাম্মদপুর ও যাত্রাবাড়িতে বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। এ সময় বিভিন্ন সরকারি স্থাপনায় চালানো হয় তাণ্ডব। আর এসব সহিংসতায় শিক্ষার্থী নয়, সরব উপস্থিতি ছিল বিএনপি জামায়াত কর্মীদের। আরও জানাচ্ছেন পার্থসারথী। রামপুরায় বৃহস্পতিবারের সংঘর্ষের জের ধরে বিজেপি ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয় একজন। এর আগে রাতে বিটিভি সদর দপ্তরে চালানো হয় হামলা। সেখানে গাড়িতে আগুন, ভবনে ভাঙচুর ও লুটপাট চালায় হামলাকারীরা। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্টে চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া। মোহাম্মদপুরে সকাল 9টা থেকে চলছে বিক্ষিপ্ত সংঘর্ষ। পুলিশ বলছে আন্দোলনকারীদের মধ্যে শিক্ষার্থীদের উপস্থিতি নেই, বরং যোগ দিয়েছে বহিরাগতরা। অধিকাংশ প্রধান সড়কে যান চলাচল তেমন দেখা যায়নি। প্রায় প্রতিটি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে সতর্ক পাহারায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সহিংসতা এড়াতে রাজধানীতে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরে রাজধানীতে হতাহত ও সহিংসতার ঘটনা ঘটেছে। আর এ অবস্থায় আজ রাজধানীতে পাল্টাপাল্টি কর্মসূচি দেয় আওয়ামী লীগ ও বিএনপি। নতুন করে সহিংসতা এড়াতে রাজধানীতে তাই সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে শিক্ষার্থীদের কর্মসূচি সহিংস করে তুলেছে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির চক্র। আর তা উস্কে দিচ্ছে বিএনপি সহ সুযোগ সন্ধানীরা। তাদের টার্গেট সরকারকে বেকায়দায় ফেলা। বিশেষজ্ঞরা বলছেন সূক্ষ্ম পরিকল্পনাতেই এমন সহিংস পরিস্থিতি। দীপু শিকদার রিপোর্ট। যাত্রাবাড়ি সহ আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রাতভর চলে সংঘর্ষ। জ্বালিয়ে দেয়া হয় যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজা, ভাঙচুর করা হয় যানবাহন, আহত হন বহু মানুষ। খোদ রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে দফায় দফায় গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করে হামলা চালানো হচ্ছে, দেয়া হচ্ছে আগুন।
হামলা থেকে বাদ যাচ্ছেন না দায়িত্ব পালন করা গণমাধ্যম কর্মী আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের ভেতরে ঢুকে পড়েছে প্রশিক্ষিত জামাত শিবির, ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ফাঁস হচ্ছে শিবির নেতাদের ছবি। গোয়েন্দারা শনাক্ত করছে ছদ্মবেশী সহিংসতাকারীদের। আমরা এদেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে, দেশকে অস্থিতিশীল করবে এবং তারা তাদের অফিসে বোমা লাঠি রেখে তারা পরবর্তী দিনগুলিতে তারা অরাজকতা সৃষ্টি করবে, সেটা তো আসলে আমরা করতে দিতে পারি না। কূট পরিকল্পনা অনুযায়ী সহিংসতা চালানো হচ্ছে বলে মনে করেন এই লেখক গবেষক। কোটা যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে কোনো কথা নেই। তারা কোমলমতি শিক্ষার্থী, তারা যৌক্তিক দাবি হয়তো করেছেন, সেটি বিবেচনা করা যেতেই পারে। আদালত তো আছেই, আদালত তো বিবেচনা করছেনই। একদল যুদ্ধাপরাধীর দল, স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক দল, তারা এটার ভেতরে উস্কানি দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, যোগান দিচ্ছেন এবং এদেরকে খেপিয়ে তুলছেন। সহিংসতা দমনে এত কালক্ষেপণ কেন তা খতিয়ে দেখারও অনুরোধ বিশিষ্টজনদের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শালীনতার অভাবে প্রতিবাদের নান্দনিক ভাষা হারিয়েছে নিজস্বতা। অধিকার কিংবা দাবি আদায়ের প্রাচীন মাধ্যমগুলো প্রতিবাদের খোলসে দিন দিন সহিংস হয়ে উঠেছে। দায়িত্বশীলতার বালাই নেই অথবা যে কোনো ইস্যুকে রাজনৈতিক গোষ্ঠী স্বার্থে ব্যবহারের প্রবণতায় ভুক্তভোগী আমজনতা। প্রতিবাদের ভাষা ও মানুষের দুর্ভোগ নিয়ে 21 স্পেশালের আকবর হোসেন সুমনের 2 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। জানাচ্ছেন আশরাফ শুভ। ছন্দের শ্লোকে স্লোগানের ঝাঁঝালো উত্তাপে বরফ গলে কিংবা কাপে কঠিনের ভিত, যে যৌক্তিক দাবি মানুষের কল্যাণে এবং সংখ্যাগরিষ্ঠের সমর্থনে, সেই প্রতিবাদে সাড়া মেলে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভূমিহীন কৃষকের জমি ফিরে পেতে মাসাধিককালের অসহিংস বিকল্প আমরণ অনশনও এক শক্তিশালী প্রতিবাদ। ওরা গভীর রাতে আমাকে মারধর ঘর থেকে বের করে দিয়ে, আমার নাবালক সন্তানকে বের করে দিয়ে ওরা সব কিছু একবার লুটপাট করে ফেলছিল। থানায় আমাদের কেস নেয় নাই, আমাদের কক্সবাজারে অনেকের কাছে গিয়েছি, আমরা সুরাহা পাই নাই। প্রধানমন্ত্রী যদি আমাদের কথা না শুনে বা না করে, আমাদের যাওয়ার আর কোনো রাস্তা নেই। যেখানে উনি লক্ষ লক্ষ মানুষকে পুনর্বাসন করতেছে, সেখানে একজন রাজাকারের পুত্র কিভাবে আমাদের এই ক্ষতিটুকু করলো। অথচ কোনো কোনো গোষ্ঠী আন্দোলনের মোড়কে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ বাড়ায় নিত্য জনদুর্ভোগ। সময়, অর্থ, প্রাণ হয় ক্ষয়ক্ষতি। কিছু পাচ্ছি না, কিন্তু আমার খুব প্রচন্ড কষ্ট হচ্ছে। শাহবাগ থেকে যাব সংসদ ভবনের ওইদিকে, কিন্তু বাচ্চা নিয়ে তোর গাড়িও পায় না, খুব কষ্ট হইতেছে রাস্তার মধ্যে। এখন যাত্রী নাই, এখন তেলের টাকা হবে না, যাত্রী নেমে গেছে সব। আমি মহাজনদের কি হিসাব দিব? এখন কখন ছাড়বে, কখন টিপ মারবো, কখন টাকা দিব? আমরা তো আজকে বেতনই পাবো না। বিশেষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব প্রয়োজনে রাষ্ট্রীয় সম্পদ অথবা জনগণের ক্ষতি সংবিধান পরিপন্থী। আন্দোলন করতেছেন, করেন, সরকারের সাথে বসেন, সরকারেরও একটা ডিসিশন নেওয়া উচিত। রাস্তার যে অবস্থা, অবরোধের কারণে এখন বাচ্চা প্রায় 2টা অফিস যাইতে পারলাম না, রাস্তার মধ্যে ভোগান্তির মধ্যে আছি। গণতন্ত্র, আইনের শাসন, বাক ও ব্যক্তি স্বাধীনতা, ভোটাধিকার সহ মৌলিক অধিকারের শর্ত পূরণেই রাষ্ট্রের কাছে নাগরিকের ন্যায্য পাওনা। তবে সেই পাওনা বুঝে নিতে দায়িত্বশীল হতে হয়। আশরাফ শুভ, 21 টেলিভিশন, ঢাকা। নন্দিত কথার সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবস প্রসঙ্গ। হুমায়ুন আহমেদের লেখা গল্প উপন্যাসের প্রভাবে বাংলাদেশে ভারতসহ বিদেশি সাহিত্যিকদের বাজার কমলেও শুধু অনুবাদের অভাবে নোবেল সহ আন্তর্জাতিক পুরস্কার পাননি বরেণ্য এই কথার সাহিত্যিক। তার লেখনীতে নান্দনিকভাবে চিত্রিত হয়েছে বঙ্গভঙ্গ, দেশভাগ, ভাষা আন্দোলন আর মহান মুক্তিযুদ্ধ। হুমায়ুনই প্রথম যুদ্ধ অপরাধীদের বিচারের নিমিত্তে গল্প লিখে জনমত গঠনে রাখেন অসামান্য অবদান। প্রয়াণের 12 বছরে বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষকে স্মরণ করছেন আদিত্য মামুন। স্বাধীনতা উত্তর বাংলা সাহিত্যে অন্যতম প্রধান স্বর হুমায়ুন আহমেদ। সাহিত্যের প্রায় সকল ক্ষেত্রে তিনি বিচরণ করেছেন অনায়াস। ক্রমেই হয়ে ওঠেন বাংলা ভাষার শক্তিমান ও নন্দিত লেখক।
নাটক চলচ্চিত্রে এখনো হুমায়ুন আহমেদ অনন্য। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, গেল জয় হলে। ৮০-এর দশক থেকেই অমর একুশে বইমেলায় একচ্ছত্র আধিপত্য হুমায়ুন আহমেদের। সুনীল সমরেশ শীর্ষেন্দুদের রাজ্যে নিজেই অধিপতি। হুমায়ুন আহমেদের চাহিদা যত বাড়তে থাকে, পার্শ্ববর্তী দেশের লেখকদের বইয়ের একটা বিশাল চাহিদা এখানে ছিল, সেই চাহিদাটা কিন্তু অনেকটা কমতে থাকে এবং বর্তমানে কিন্তু এই চাহিদা আগের থেকে আরো অনেক কমে গেছে। তবে ভালো মানের অনুবাদকের অভাব বোধ করেছেন হুমায়ুন আহমেদ নিজেও। উনি যা সৃষ্টি করে গেছেন সেই সৃষ্টিকর্মগুলোর সঠিক মূল্যায়ন আমরা হয়তো করতে পারিনি। এগুলো যদি আজকে অন্য ভাষায় অনুবাদ হতো, এগুলোর মূল্যায়ন হতো এবং নানানভাবে আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃতি কিন্তু তার লেখার মাধ্যমে উনি পেতেন। হুমায়ুন আহমেদ বাংলার শেকড় সন্ধানী ছিলেন, একই সাথে মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন তার লেখায়। মুক্তিযুদ্ধের প্রতি তার যে অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং সেগুলো কিন্তু আমরা নানাভাবে পেয়েছি। তুই রাজাকার এই শব্দটা কিন্তু হুমায়ুন আহমেদ একটা পাখির মুখ দিয়ে বলা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার হওয়ারও বহু আগে, উনি কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ ওনার লেখায় নিয়ে আসছেন। ইন্ডিয়ান স্কুল শিক্ষক, সে সারা দেশে স্বাক্ষর সংগ্রহ করতেছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। তো এই বিষয়গুলো কিন্তু অনেক আগেই ওনার লেখায় চলে এসছে। টেলিভিশন, নাটক, গান, চলচ্চিত্রেও তার বিস্ময়কর প্রতিভা আজও অম্লান। হুমায়ুন আহমেদ চিরকালীন প্রাসঙ্গিক বলেও মনে করেন সবাই। একজন লেখকের প্রয়াণের ১২ বছর পরও এখনো তার প্রত্যেকটি বই যেভাবে পাঠক সমাদৃত এবং প্রতিনিয়ত নতুন নতুন পাঠক সৃষ্টি হচ্ছে, ওনার এই অকাল প্রয়াণে আমাদের বাংলা সাহিত্য অনেক কিছু হারিয়েছে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে যা থাকছে। হাওড়ে ভাঙছে সড়ক, বিলীন হচ্ছে ঘরবাড়ি, গ্রামগুলোতে প্রতিরক্ষা দেয়াল নির্মাণের দাবি। আবার আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে। আগাম বন্যা, খরা আর বাতাসের ঢেউ, আফালের তাণ্ডব সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে কোনো মতে টিকে আছেন নেত্রকোনার হাওড়বাসী। এখনও ভাঙছে খালিয়াজুড়ির সাতগাঁও থেকে বোয়ালি সড়ক সহ গাজীপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাড়িঘর। সমস্যা স্থায়ী নিরসনে হাওড়াঞ্চলের নদী খনন সহ গ্রামগুলোতে প্রতিরক্ষা দেয়াল নির্মাণের জনদাবি পূরণের আশ্বাস প্রশাসন ও জনপ্রতিনিধিদের। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কৃষিতেই ভরসা হাওর বেষ্টিত নেত্রকোনার মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়িবাসীর। বর্ষা এলেই তলিয়ে যায় রাস্তাঘাট, পানি ওঠে বাড়িঘরে, চলে বাতাসের ঢেউয়ে আফালের তাণ্ডব। বছরে একটিমাত্র ফসলও ভেসে যায় আগাম বন্যায়। দুর্গম হাওড়াঞ্চলে আফালের তাণ্ডবে ভাঙছে সড়ক। খালিয়াজুড়ির চরপাড়া, রূপনগর, লক্ষ্মীপুর, নাজিরপুর, নতুনপাড়া, আশাচাঁদপুর সহ বিলীনের পথে অন্তত ১৬টি গ্রাম, হুমকিতে আরও অন্তত ২০ গ্রাম। ভেঙে গেছে খালিয়াজুড়ির সাতগাঁও থেকে বোয়ালি সড়কটিও। বাড়িঘর বিলীনের আতঙ্কেও হাওড়বাসী। মানুষ নিয়ে চলতে পারি না, ফ্যামিলির সমস্যা হয়। সাতগাঁও থেকে ইসাপুর পর্যন্ত রাস্তাটা খুবই খারাপ, খুব ভয়াবহ, আমাদের গাড়ি চালানো খুব কঠিন। নদী খনন সহ ঝুঁকিপূর্ণ গ্রামগুলোর চারপাশে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করে ঝুঁকি থেকে রক্ষার দাবি তাদের। একমাত্র বুড়ো ফসলের উপর নির্ভরশীল, আর এই ফসল পাহাড়িয়া ঢলে অকাল বন্যায় প্লাবিত হয়ে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। গোলামাকে যদি কিছু ব্লক সৃষ্টি করে অথবা মনে করেন যে আপনার ওয়াল প্রোডাকশন দেওয়া দেয়, তাহলে আমাদের এই খালিয়াজুড়ি চাকুয়া ইউনিয়নের মানুষ অনেক নিরাপত্তা পাবে। কিছু গ্রামে তৈরি হয়েছে প্রতিরক্ষা দেয়াল, পর্যায়ক্রমে গড়া হবে অন্যগুলোতেও। আমি আশাবাদী যে এই সমস্যা সমাধানে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাবো। চিরসঙ্গী প্রাকৃতিক দুর্যোগ থেকে চির মুক্তি চান হাওড়বাসী। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ। প্রায় ২ মাস ধরে বন্ধ বাগেরহাটের রায়ন্দা মাছুয়া ফেরিঘাট। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয় শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ায়। যোগাযোগ রক্ষাকারী একমাত্র এই ফেরিঘাট এখনও ঠিক না হয় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। বিকল্প পথে বেশি ভাড়ায় যাতায়াত করতে হচ্ছে তাদের। সড়ক বিভাগ বলছে অনুমতি পেলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।
বাগেরহাট প্রতিনিধি এইচ.এম. মইনুল ইসলামের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে নদীতে বিলীন হয়ে যায় বাগেরহাটের রায়ন্দা মাছুয়া ফেরিঘাটের রায়ন্দা অংশের ঘাট ও পাশের রাস্তা। এতে চলাচল বন্ধ হয়ে যায় শরণখোলা পিরোজপুরের মঠবাড়িয়ার যোগাযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ এ ঘাটে দিয়ে। ফেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বলেশ্বরের দুই পারের মানুষ। বিকল্প ট্রলার ঘাট থাকলেও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে নদী পারের মানুষদের। ভুক্তভোগীরা জানান, আগে তাদের ফেরি পারাপার হতে 10 টাকা লাগলেও এখন দিতে হচ্ছে 50 টাকা। যাত্রী চরম দুর্ভোগে। আগে 10 টাকায় আইতে পারতো, 10 টাকা যাইতে পারতো, এখন 50-60 টাকা লাগে। ভেঙে চুরে সব তছনছ হয়ে গেছে, তা মানুষের যাতায়াতের খুব দুর্ভোগ হচ্ছে। আমাদের যাতায়াত পারাপার মানুষের খুব দুর্ভাগ্য হচ্ছে। যান পারাপার করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও। ঘাটটার যে পরিস্থিতি হয়েছে তাতে দুই ওপারের মানুষের যে ক্ষতি আর যে কষ্ট হচ্ছে, তাতে ওই যে খেওয়া ঘাটে মানুষ যাইয়ে ঠিক মতন গাড়ি ঘোড়া নিয়ে উঠতে পারতে আসে না। আমাকে ব্যবসা বাণিজ্য বন্ধ, যদি এই ফেরিঘাটটা একটু দ্রুত নির্মাণের কাজ ধরতে তাহলে আমাকে একটু উপকার হতো। ফেরি চলাচল থাকতো, আমরা যানবাহনটা আমরা একটু বাঁচতে পারতাম বা চলাফেরা আমার খুব ভালো হতো। সড়ক বিভাগ বলছে সংস্কারের জন্য প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে শুরু হবে কাজ। ফেরিঘাটে মেরামতের জন্য প্রয়োজনীয় বরাদ্দের জন্য প্রশাসনিক অনুমোদন চাওয়া হয়েছে ইতিমধ্যে, যেটা মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষায় আছে। প্রশাসনিক অনুমোদনটা পাওয়ার সাথে সাথে আমরা কার্যক্রম শুরু করব। তবে কবে তা অনুমোদন হবে জানে না কেউ। প্রতিদিন এই ফেরি দিয়ে 30 থেকে 40 হাজার মানুষ ও হাজারের বেশি যানবাহন পারাপার হতো। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজধানীতে সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ, বিভিন্ন স্থানে আজও বিক্ষিপ্ত সংঘর্ষ। শিক্ষার্থীদের কর্মসূচি সহিংস করেছে জামায়াত শিবির চক্র, উস্কে দিচ্ছে সুযোগ সন্ধানীরা। এবং শালীনতার অভাবে প্রতিবাদের ভাষা ও ধরন হারিয়েছে নিজস্বতা, ভুক্তভোগী আমজনতা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekusher.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।